খুলনায় এনসিপি সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক গুলিবিদ্ধ। ঘটনাস্থল থেকে মিলেছে মাদক, সহযোগীরা জড়িত ধারণা পুলিশের। 11টার দিকে এক লোক ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা 250 মিনিট আসেন, মোতালেবকে গুলি করছে। কি হয়েছে কয় আপনার ছেলেরা গুলি করছে, কেন তাড়াতাড়ি নামেন। ভিতরে আমরা একটি গুলির খোসাও পেয়েছি এবং আমরা একটা জিনিস কনফার্ম যে ওদের অন্তঃকন্দলের কারণে এই ঘটনাটা ঘটেছে। ওসমান হাদি হত্যার প্রতিবাদে কয়েক জেলায় বিক্ষোভ, মূল হোতাকেও খুঁজছে পুলিশ। ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহে দীপু হত্যায় গ্রেপ্তারকৃতরা রিমান্ডে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার বিএনপির। পৌষের প্রথম ভাগে উত্তরে জেঁকে বসেছে শীত, কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু জনজীবন। শীত বস্ত্রের অভাবে বিপাকে দরিদ্র মানুষ। সকালটা কম, সন্ধ্যার পরে বেশি ঠান্ডা। আমরা তো দিন মজুর করে খাই, আমাদের তো মনে হয় যে এই শীত পড়লে তো আমাদের কাম কাজ নাই। বড়দিনকে ঘিরে পাবনার খ্রিস্টান পল্লীগুলোতে শেষ মুহূর্তের ব্যস্ততা। বাসাবাড়ি আর গির্জায় বর্ণিল সাজসজ্জা, নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খুলনায় এনসিপি সহযোগী সংগঠনের এক নেতাকে গুলি করা হয়েছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত মোতালেব শিকদার জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক। পরিবারের সদস্য জানান, নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে বেলা 11টার দিকে পথচারীরা মোতালেবকে আহত অবস্থায় হাসপাতালে আনেন। চিকিৎসকরা জানান তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। কানের পাশে লেগে গুলি বেরিয়ে গেছে। মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ ধারণা করছে মাদক ব্যবসা ও নারী সংশ্লিষ্ট কর্মকাণ্ডকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। 11টার দিকে এক লোক ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা 250 মিনিট আসেন, মোতালেবকে গুলি করছে। তারপর আমরা 250 মিনিটের কাছাকাছি আসছি, তখন আবার ফোন দিচ্ছে যে আপনারা সিটি ইমেজিং সেন্টারে যান। তা ওইখানে গেছি, যাইয়ে দেখছি যে এই অবস্থা। তারপরে আমরা আবার সিটি স্ক্যান করে নিয়ে 250 মিনিট আসছি। এখানে বিভিন্ন ধরনের মাদকের সরঞ্জাম, বিদেশি মদের বোতল, তারপরে বিভিন্ন ধরনের অবৈধ কাজ এখানে চলতো। বিভিন্ন সময় মেয়েরা আসতো তো, এবং ভিতরে আমরা একটি গুলির খোসাও পেয়েছি এবং আমরা একটা জিনিস কনফার্ম যে ওদের অন্তঃকন্দলের কারণে এই ঘটনাটা ঘটেছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই। এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ আল এহসান। এহসান, হামলায় জড়িত কাউকে কি পুলিশ শনাক্ত করতে পেরেছে কিনা এবং এই ঘটনার কি তথ্য আছে আর জানাবেন আমাদের। শাওন, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা ঘটনার মূল কারণ কি তাও শনাক্ত করতে পারেনি। তবে পুলিশ যেটা বলছে, এটা মাদক কাণ্ডে জড়িয়েই এই গুলির ঘটনা ঘটেছে। যদিও মোতালেব শিকদার এখন আশঙ্কামুক্ত, তার গুলিতে তার ঠিক মাথার পাশ দিয়ে বেরিয়ে গেছে, তার মাথার মধ্যে ঢুকেনি, সুতরাং তার মেজর কোনো ক্ষতি হয়নি। তবে পুলিশ যে ঘটনাস্থল, মানে যেখানে গেছে পুলিশ, সেখানে ঘটনাস্থলটা খুঁজে বের করেছে এবং সেই ঘটনাস্থলে গুলির খোসা, রক্ত এবং অন্য যে মাদকের অনেক আলামত, মাদক সেবন এবং মাদকের ইয়াবা সহ অন্যান্য কিছু উদ্ধার করেছে। এই তথ্যের প্রেক্ষিতে পুলিশ বলছে যে এখানে সারা রাত ধরে হয়তো মাদকের কোনো আখড়া বসেছিল এবং সেটা থেকেই সকালের দিকে হয়তো মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। তার সহযোগীরাই এই গুলিটা করেছেন। তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। পাশাপাশি এনসিপির নেতাকর্মীরা যেটা বলছেন যে পুলিশ কেন একটা ঘটনা তদন্তের আগে এভাবে একজনকে দোষী সাব্যস্ত করছে। তারা বলছে যে এই ঘটনা সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু তদন্ত হওয়ার পরে
আমরা এটা নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এনসিপির নেতাকর্মীরাও কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তার এই ঘটনার তদন্ত সুষ্ঠু তদন্তের দাবি করছে সবাই। ধন্যবাদ ইহসান আপনাকে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তারে সরকার তৎপর রয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। মূল হোতা ফয়সালকে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদিকে হত্যাকারীরা দেশেও থাকতে পারে, বিদেশেও থাকতে পারে। কোথায় আছে সেটি স্পষ্ট নয়, তবে বৈধ পথে বিদেশে যাবার তথ্য নেই। এই সময় তিনি বলেন, দেশের নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই, তবে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক সহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে। ডেভিল হান্ট ফেজ 2 এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার নির্দেশ দেন। ডেভিল হান্ট ফেজ 2-তে এখন পর্যন্ত 6,998 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত 10 জনকে যৌথ বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি, এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত 12 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদাত হোসেন এই আদেশ দেন। এর আগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের আবেদন করা হলে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 18 ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার মরদেহ গাছের সাথে বেঁধে পোড়ানোর চেষ্টা চালানো হয়। এই ঘটনায় নিহতের ভাই অজ্ঞাত 150 জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। এখন পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে দুপুরে মোকামিয়া কান্দা গ্রামের শোক সন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন জেলা প্রশাসক। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে পটুয়াখালী প্রেস ক্লাব চত্বরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটি এই উদ্যোগ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় ওসমান হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত মূল হোতাকে গ্রেপ্তার করা হয়নি। ময়মনসিংহে দীপু চন্দ্রকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানান তারা। এই সকল ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান মানববন্ধনকারীরা। দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দীপু হত্যার প্রতিবাদ জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা দীপু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের কঠোর আইনের আওতায় আনার দাবি করেন। প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে মোট 31 জনকে। দুপুরে ডিএমপি মিডিয়ার সেন্টারে এক ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছে পুলিশ। জানানো হয়, প্যানেল কোড, সাইবার অ্যাক্ট ও অ্যান্টি টেরোরিজম সহ 4টি ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ কেন শক্ত অবস্থান নেয়নি এমন প্রশ্নের উত্তরে বলা হয়, হতাহতের ঘটনা এড়াতেই শক্ত অবস্থানে যায়নি পুলিশ। তবে আগামীতে এই ধরনের তথ্য পেলে আরও সতর্ক থাকবে পুলিশ। পরিচিত কিছু মুখ অনলাইনে এসে খারাপ উদ্দেশ্যে উস্কানি দিচ্ছে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়। একই সঙ্গে অপরাধীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের সহায়তাও চেয়েছে পুলিশ। গণমাধ্যমের এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে। ডেইলি স্টারের মামলাটা প্রক্রিয়াধীন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি।
ওসমান হাদির ঘটনায় জনমনে একটু ভয় ঢুকেছে, তবে ভোটের পরিবেশ পরিপূর্ণভাবে বজায় আছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেছেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে। একই সাথে প্রার্থী ও ভোটারদের ভয়ও কেটে যাবে। দুপুরে তেজগাঁও মেল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই দাবি করে সিইসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও কার্যক্রমে কমিশন সন্তুষ্ট বলে জানান সিইসি। প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে করার কথা উল্লেখ করে তিনি বলেন, 25 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আমরা আইএফএস থেকে আরম্ভ করে ইলেকশনের ব্যাপারে সবাই এক। আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করব। ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করা ভয় কেটে যাবে। দিন যত ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ দেখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। দিনাজপুর 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়। হাকিমপুর উপজেলার ভারপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। ডাক্তার জাহিদ হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ জানান তারা। আশা করছি আল্লাহ তাআলা আমাদের ধানের শীষের অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে এই মনোনয়নের মধ্য দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েল সহ আরও অনেকে। এর আগে এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতের প্রার্থী। পটুয়াখালী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা। একই আসন ইসলামী আন্দোলনে প্রার্থী আবুল হাসান বোখারির পক্ষে মনোনয়ন ফর্ম নেন নেতাকর্মীরা। এছাড়া দেশের বিভিন্ন জেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। শরীয়তপুরে 3টি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি মনোনীত প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক। এ সময় আগামীতে সরকার গঠনের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার করেন নেতাকর্মীরা। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। শীত বস্ত্রের অভাবে বিপাকী শ্রমজীবী মানুষ, বেড়েছে শীতজনিত রোগ। তবে শীত মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। ধীরে ধীরে আড়মোড়া ভাঙছে সূর্যি মামা। ঠাকুরগাঁয়ে ভীষণ শীত, সেই শীতে যেন কাবু স্বয়ং প্রকৃতি। দূরে দূরে দেখা যাচ্ছে কৃষকের আবছা ছায়া, যেন কুয়াশার বুক চিরে স্বপ্নের মতো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছেন তারা। হাড় কাঁপানো শীতে কৃষকদের পোহাতে হচ্ছে নানা সমস্যা, তবু সকাল হতেই ছুটতে হচ্ছে পেটের দায়ে। কুয়াশা না হলেও কালকে তো 1টা পর্যন্ত ছিল দুপুর। আমরা তো দিন মজুর করে খাই, আমাদের তো মনে করি যে শীত পড়লে তো আমাদের কাম কাজ নাই, আমরা ওই কোনোদিন না খাওয়া থাকি, কোনোদিন পাই, কোনোদিন খাই নাই। সন্ধ্যার পরে থাকা যায় না, সকাল তাও একটু কম, সন্ধ্যার পরে বেশি ঠান্ডা। ঠান্ডা, ভাড়া ভোটটা কমে গেছে। আগে যেমন 500 টাকা ভাড়া মারতাম, এখন 250-300 টাকার মধ্যেই ভাড়া হচ্ছে। যাত্রীও খুব কম উঠতেছে গাড়িতে ঠান্ডার কারণে। ধানের শীষ এখনো আসেনি, কাঁচা সবুজ ধানের ক্ষেত জুড়ে নেমেছে কুয়াশার আস্তরণ। পাতা ছুঁয়ে ছুঁয়ে রাতভর জমেছে শিশির। এমন শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ আর চাপ বাড়ছে হাসপাতালে। ঠাকুরগাঁয়ে প্রচুর রুগী, এই রুগী সেটা হচ্ছে একটা বেডে 3 জন করে রুগী আছে। ঠান্ডার কারণে হওয়ার পরে নিউমোনিয়া দিচ্ছে, জন্ডিসে ধরছে। এখন ওখান থেকে ওষুধটা ছাড়ছে না, এখন ঠান্ডা অনেক লাগছে। আর ভাগ্যের সমস্যা, ঠান্ডার জন্য নিউমোনিয়া হয়েছে। আমরা গত 3 দিন ধরে আমি ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি আছি। আমাদের আজকে এ পর্যন্ত প্রায় 190টা রোগী আমাদের এখানে অবস্থান করতেছে।
এবং এর মধ্যে সকাল থেকে আরো প্রায় 20টার মতো পেশেন্ট আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে। ডায়রিয়া রোগ যেটা আমরা বলি, যে বাচ্চারা পাতলা পায়খানা, বমি, সঙ্গে পেট ব্যথা, খাইতে পারতেছে না, ডায়রিয়া রোগীর সংখ্যাটা আমাদের একটু বেশি বেড়ে গেছে। দিনের শুরুতে রীতিমতো হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, এক হাত দূরের জিনিসও দেখতে কষ্ট হচ্ছে, ফলে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। জেলা প্রশাসন জানিয়েছে সরকারের নানা প্রস্তুতির কথা, শীতার্ত অসহায় মানুষদের জন্য অব্যাহত রয়েছে নানা কর্মসূচি। আমরা 15 লক্ষ টাকা পেয়েছি শীতবস্ত্র ক্রয়ের জন্য এবং 1000 কম্বল পেয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। সেগুলো উপজেলা ওয়ারি বিতরণ হয়ে গিয়েছে। আর বেসরকারি পর্যায় থেকেও কিছু শীতবস্ত্র পাওয়া গিয়েছে, সেগুলো বিতরণের কাজ চলছে। জেলায় গত এক সপ্তাহে গড় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। শরীফ ফারুকি, যমুনা নিউজ। পদ্মার ভাঙনে বিলীন পাটুরিয়ার স্থায়ী লঞ্চঘাট। অস্থায়ীভাবে তৈরি করা ঘাটেই এখন যাত্রীদের ওঠানামা, কিন্তু প্রায় 40 ফুট ঢালু মাটির রাস্তা হয়ে উঠেছে বয়স্ক, নারী, শিশুদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। লঞ্চ মালিকরা বারবার তাগিদ দেওয়ার পরও ঘাট সংস্কারে নেই কর্তৃপক্ষের কোনো উদ্যোগ। ঈদের আগে ঘাট মেরামত না হলে চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। পদ্মার ভাঙনে বদলে গেছে পাটুরিয়ার চিরচেনা চিত্র। নদীগর্ভে বিলীন হয়েছে স্থায়ী লঞ্চ ঘাট। বাধ্য হয়ে নদীর পাড়েই তৈরি করা হয়েছে অস্থায়ী একটি ঘাট। তবে সেখানে ওঠানামাই এখন যাত্রীদের সবচেয়ে বড় ভোগান্তির কারণ। লঞ্চ ওঠানামায় আগে জেটি থাকলেও বর্তমানে ভরসা 40 ফুট ঢালু একটি মাত্র মাটির রাস্তা। ঝুঁকিপূর্ণ এই পথেই প্রতিদিন লঞ্চে ওঠানামা করছে হাজারো মানুষ। এতে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ চরমে। এখানে ঘাটগুলো ভাঙা এবং উঠতে সিঁড়িগুলো একেবারে নাই, তাই ওখানে চলতে খুব অসুবিধা হইতেছে। ইমার্জেন্সি একটা রোগী নিয়ে আসা যায় না এই গাড়ি দিয়ে, কর্তৃপক্ষের কোনো হদিশ নেই। উঠানো অনেক নিচে থেকে উপরে উঠতে হয়, এটা তো কষ্টকর হবেই, যে কোনো লোকের জন্য একটু সমস্যা হয়। স্থানীয়রা বলছেন এরই মধ্যে ঘাটে একাধিক ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। ঈদের সময় যাত্রীর চাপ বাড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে শঙ্কা। বৃষ্টি হলে আরো সমস্যা হয়, আপনার যাত্রী বেশি হলেও সমস্যা হয়। ঢালু থেকে উঠতে আসলে অনেক কষ্ট, তো এই জন্য ঢালুটা ঠিক করলে আমাদের জন্য সুবিধা হয়। তো যারা একটু বয়সের দিক দিয়ে এজ যাদের বেশি, তারা তো উঠানামা করতে গেলে তো তাদের অ্যাক্সিডেন্টও করতে পারে। প্যালপিটেশন যত বেশি হবে, হার্টবিট বাড়বে, স্ট্রোক করবে। বাচ্চা নিয়ে তো মনে করেন যাতায়াত লোকজন যাচ্ছে আসছে, সমস্যা হচ্ছে। যদি দুইটা রাস্তা থাকতো মনে করেন যে সুবিধা হতো। লঞ্চ মালিকরা বলছেন যাত্রী দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই বিআইডব্লিউটি এর। কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি, তারা বলছে যে আসতেছি বা আসবো, করছি বা করবো, কিন্তু 6 মাস ধরে এটা এ পর্যন্ত আমরা দেখতেছি না। এখনো যে বর্তমান ঘাটটা দেখছেন, এটাও 2বার করে ডেবে গেছে এবং অল্পের জন্য কিছু লোক এই পানিতে ডুবে যায় নাই। আমরা অতি দ্রুত চাই এই বিআইডব্লিউটিএ আমাদের এই ইস্পাত গ্যাংওয়ে এবং জেটি সহ এই ঘাটটি যেন দ্রুত মেরামত করে দেয়। বিআইডব্লিউটি এর স্থানীয় কর্মকর্তারা বলছেন পাটুরিয়া ঘাট রক্ষায় বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে, না পাওয়া পর্যন্ত কাজ শুরু করা যাচ্ছে না। যদি বরাদ্দ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আশা করতেছি ঈদুল ফিতরের পূর্বেই আমরা জেটির কাজটা শুরু করতে পারবো। সমস্যা একটা যে আমাদের ফান্ডিং এর সমস্যা, আমরা বরাদ্দ না পেলে তো কাজ করতে পারবো না। আমরা ফান্ডিং এর দ্বার নিশ্চিত হলে পরে আমরা কাজ করতে পারবো। পদ্মার ভাঙনে যখন এমনিতেই নাজুক পাটুরিয়া ঘাট, তখন অব্যবস্থাপনায় আরও বাড়ছে যাত্রী ভোগান্তি। এখন দেখার বিষয় কবে নাগাদ লঞ্চ ঘাটটি ঝুঁকিমুক্ত করে যাত্রী পারাপার নির্বিঘ্ন করে কর্তৃপক্ষ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মুখে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত 6 জন ডিনের পদত্যাগের পর সাময়িকভাবে অনুষদগুলোর দায়িত্ব নিয়েছেন ভিসি ও 2 প্রো ভিসি। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসুদ। এদিকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার শিক্ষক হেনস্থা, মব সৃষ্টি ও সার্বিক নিরাপত্তা নিয়ে ক্ষোভ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও শিক্ষকদের আরেক সংগঠন ইউট্যাব। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিবের সাথে দেখা করেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ। বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের ডিনদের 2 বছরের মেয়াদ শেষ হয় গত 17 ডিসেম্বর। এরপর উপাচার্য তাদের রুটিন দায়িত্ব পালনের আহ্বান জানান। রাকসুর জিএস ও শিক্ষার্থীদের একটি অংশ আওয়ামীপন্থী 6 ডিনের পদত্যাগের দাবিতে রোববার উপাচার্য, উপ উপাচার্য, রেজিস্ট্রার ও ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে রাতে উপাচার্যের বাসভবনে গিয়ে 6 জন ডিন লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে চিঠি জমা দেন।
ভাইস চ্যান্সেলর স্যার 6টা অনুষদের ডিনের যে দায়িত্ব তিনি এটা পালন করবেন বিধি অনুযায়ী। আর 2 জন যে প্রভিসি মহোদয় আছে উপাচার্য, এই 2 জন সহ 3 জন মিলে এই 6টা তারা দুইটা করে অনুষদ তারা ভাগ করেছে। কর্মচারীদের ধরে এনে এখানে বেঁধে রাখা হবে, এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করেছি এবং একই সাথে এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেছি জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও। ডেমোক্রেসির মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টে যে বিভিন্ন রকমের হেনস্থা করা হচ্ছে, এগুলোর বিষয়ে তাকে অবগত করা এবং এই বিষয়ে কঠিনভাবে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা। 10 বছর ধরে পরিত্যক্ত নাটোরের ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস 2015 সালে পরিত্যক্ত ঘোষণার পর নতুন ছাত্রাবাস নির্মাণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এদিকে দূর দূরান্ত থেকে আসা ছাত্রদের ভাড়া বাসায় থেকে পড়াশোনা চালিয়ে নিতে হিমশিম অবস্থা। দ্রুত ছাত্রাবাস নির্মাণ করে আবাসন সংকট দূর করার দাবি তাদের। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে জ্ঞানের আলো ছড়াচ্ছে উত্তরের এই বিদ্যাপীঠ। ঐতিহ্যবাহী এই কলেজটিতে এইচএসসির পাশাপাশি 13টি বিষয়ে অনার্স ও 10টি বিষয়ে মাস্টার্স চালু আছে। দূর দূরান্ত থেকেও বিদ্যার্থীরা জ্ঞান আহরণে আসেন এই কলেজে। অধ্যয়নরত আছেন প্রায় 14,000 শিক্ষার্থী। তবে প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য ছাত্রীনিবাস থাকলেও কলেজের একমাত্র ছাত্রাবাসটি পরিত্যক্ত। 2015 সালে ব্যবহারের অনুপযোগী হয় পরিত্যক্ত ঘোষণা করা হয় শেরি বাংলা ছাত্রাবাস। এরপর দীর্ঘ 10 বছরেও দূর হয়নি ছাত্রদের আবাসন সংকট। আমি নাটোর জেলার বাইরে থেকে এখানে পড়ালেখা করতে আসছি, তো এখানে ছাত্র হোস্টেল পরিত্যক্ত অবস্থায় আছে। ছাত্র হোস্টেলটি এর পরিবর্তে আমাদের একটা নতুন ছাত্র হোস্টেল দরকার। প্রান্তিক পর্যায়ের যে সকল ছাত্ররা কলেজটিতে পড়াশোনা করতে আসেন তাদের থাকতে হচ্ছে ভাড়া বাসা কিংবা বেসরকারি ছাত্রাবাসে। এই বাড়তি খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন অনেকে। মেসে থাকতে হয়, আমাদের খরচপাতি অনেক বেশি বহন করতে হয়। ছাত্রাবাসটা বন্ধ থাকার কারণে আমাদের দূর থেকে যাতায়াত করতে সমস্যা হয়। এটা সংস্কার হলে আমাদের বিভিন্ন মেস ভাড়া বা এমনি আদার্স যেগুলো আছে, হোস্টেলটা যদি চালু হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। কলেজের অধ্যক্ষ জানান, ছাত্রাবাস নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই হল নির্মাণ কাজ শুরু হবে বলে আশ্বাস শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার। ফিজিবিলিটি টেস্ট করে জানুয়ারি মাসের ভিতরে ওনারা আমাদেরকে একটা আশ্বস্ত করেছেন। জানুয়ারি মাসের দিকে হয়তো আমরা একটা ফিজিবিলিটি টেস্ট করে আমরা দেখি হোস্টেলের ব্যাপারে সিদ্ধান্ত আমরা জানাতে পারবো। যেহেতু এটা অনেক আগে নির্মিত হয়েছিল, এই জন্য তাদের ইচ্ছে এবং ওখানকার যে স্টুডেন্টগুলো আছে তাদেরও প্রাণের দাবি যে ছাত্রাবাসটা নতুন করে তৈরি হোক। এখন এটা তো আমরা পাঠিয়ে দিয়েছি, এটা আসলে বরাদ্দ পেলে আমরা নতুন করে হয়তো কাজটা শুরু করতে পারবো। 1956 সালে প্রতিষ্ঠিত হয় নাটোর কলেজ। 3 বছর পর নামকরণ হয় নবাব সিরাজউদ্দৌলা কলেজ। এরপর 1980 সালে কলেজটি সরকারিকরণ করা হয়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর 5ম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় একটি গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুটি দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানায়, রোববার দুপুরের পর শিশুটি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বন্দর থানার ওসি জানান, নিহত শিশুটির মুখে ও শরীরে আঁচড়ের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে। 8 দফা দাবি আদায়ে বিভিন্ন জেলায় ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে রংপুরের তাজহাট কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সংকট দূর করা সহ 8টি দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, কৃষি উপদেষ্টার আশ্বাসের 9 মাস পার হলেও দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও বরিশাল, নোয়াখালী, ঝিনাইদহ, রাঙামাটি সহ কয়েকটি জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পাবনায় বড়দিন ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। 25 ডিসেম্বরের আয়োজনে ব্যস্ত দিন কাটছে জেলার খ্রিস্টান পল্লীগুলোতে।
বসতবাড়ি ও গির্জাগুলো সাজানো হচ্ছে রং বেরঙের সাজ ও নকশায়। আনন্দ উৎসব আর শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বসতবাড়ি আর গির্জার চূড়ায় উজ্জ্বল নক্ষত্র বা ক্রিসমাস স্টার শান্তি সদ্ভাবের সাথে জানান দিচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিনের। বড়দিনকে ঘিরে উৎসবের আমেজ পাবনার খ্রিস্টান পল্লীতে। বর্ণিল আলোকসজ্জা আর আলপনায় সেজে উঠেছে ঘর। একদিকে যিশুর জন্মদিন উদযাপনের আনন্দ, অন্যদিকে স্বজনদের সাথে পুনর্মিলনীর সুযোগ খ্রিস্ট অনুসারীদের। বড়দিনে সবাই ঢাকা থেকে আসবে, আমরা সবাই একসাথে আনন্দ উৎসব করব, পিঠা বানাবো, কেক কাটবো, আত্মীয় স্বজন আসবে, পিঠা পায়েস হবে, এই নিয়ে আমাদের ফুর্তি আনন্দ। প্রভু যীশু খ্রিস্ট যিনি গোশাল ঘরে জন্মগ্রহণ করেছেন, তাহলে তার এই প্রতিকৃতি স্বরূপ আমরা এই গোশাল ঘর তৈরি করছি। ডিসেম্বরের এই সময়ে শুধু ঘরবাড়িই নয়, রঙিন সাজে শোভিত উপাসনালয়গুলো। যিশুর আদর্শে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই আশা অনুসারীদের। বাংলাদেশের যে অস্থিরতা তা যেন দূর হয়, প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে প্রভু যীশু খ্রিস্টের দেওয়া সেই আনন্দ এবং শান্তিতে বসবাস করতে পারে। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। পাবনা জেলায় 24টি গির্জা আছে। ধর্মীয় কাজ সম্পাদনের লক্ষ্যে আমরা নির্দিষ্টভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জেলা পুলিশের ডিবি, ডিএসবি এবং সংশ্লিষ্ট থানা সম্পূর্ণভাবে আমরা এখানে ফলো আপ করতেছি। যীশু খ্রিস্টের আগমন শুধু উৎসবই নয়, খ্রিস্ট ভক্তদের কাছে এটি মানবজাতির পাপ ও অন্ধকার থেকে মুক্তির আশা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। মরমী কবি হাসন রাজার জন্মদিনে সিলেটে শুরু হলো 2 দিনব্যাপী হাসন উৎসব। উৎসবের প্রথম দিনে ছিল দর্শকদের উপচে পড়া সাড়া। উৎসবে তুলে ধরা হচ্ছে হাসন রাজার জীবন, দর্শন এবং লোক সংস্কৃতির বিভিন্ন দিক। ঘড়ির কাঁটায় তখন প্রায় মধ্যরাত। এই শীতের রাতেও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হাসন প্রেমীরা। এর আগে সন্ধ্যায় কেক কেটে 2 দিনব্যাপী হাসন উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। এরপর সিলেট অঞ্চলের বাউল শিল্পীরা মঞ্চে পরিবেশন করেন হাসন রাজার গান। এমন আয়োজনে খুশি সংস্কৃতি প্রেমীরা। হাসন রাজার অনেকগুলো গান রয়েছে যেগুলো আমাদের লোকে মুখে শোনা যায় না, সেই গানগুলো কিন্তু এখানে পরিবেশিত হচ্ছে। মরমী কবি দেওয়ান হাসন রাজা যে লেখাগুলো, দর্শনগুলো আমাদের জন্য রেখে গেছেন, এটা আমরা মানব সমাজের মাঝে, মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিতে চাই। তার দর্শন, তার চিন্তা চেতনা আমাদের এই বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় হিসেবে আমরা রেখে যেতে চাই। আয়োজকরা জানান, সমাজে মরমী কবি হাসন রাজার দর্শন পৌঁছে দেয়াই আয়োজনের মূল লক্ষ্য। মরমী সাধকরা ওনারা সাধনার মাধ্যমে কিভাবে স্রষ্টাকে খুঁজেছেন, কিভাবে পরকালের কামিয়াবির জন্য তারা পদ্ধতি খুঁজেছেন, কিভাবে মানুষে মানুষে প্রেম সৃষ্টি করা যায়, এই বিষয়টা ওনারা অনুসন্ধান করেছেন। হাসন রাজা আমাদের সিলেটের অহংকার। হাসন রাজার যে মরমী গানগুলা, অনেক গান রয়েছে। তরুণদের সকল অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এমন আয়োজন আরও বেশি প্রয়োজন বলে অভিমত দর্শকদের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।